কাল চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণীয় সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আর টাইগারদের অগ্নিদৃষ্টি ফাইনালের মঞ্চে মাশরাফির মন্ত্র উপভোগ্য ক্রিকেট, সতর্ক কোহলিরা। আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব না, এটাকে উপভোগ করা ছাড়া আসলে বাড়তি প্রেশার বা বাড়তি যদি অন্য কিছু আমরা মাথায় নিই তাহলে কাজগুলো আরো কঠিন হয়ে যায়। They are a very dangerous side on their day, and everyone realizes that, বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাবেকরা, জয়ের স্বপ্ন ভক্তদের। বাংলাদেশের ইন্ডিয়ার খেলা সবসময় একটা হাড্ডাহাড্ডি লড়াই সবাই আশা করে, খেলা ওরকমই কিছু একটা হবে এবং বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে গেছে তারা চেষ্টা করবে যে আরেক ধাপ যাওয়া যায় কিনা। নিউজিল্যান্ডের সাথে কামব্যাক করেছি, আপনার 33-4 ছিল, ওইখান থেকে দুইটা ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। এই ধরনের ম্যাচ খেলার পরে আসলে আর যে কোনো ম্যাচে আমরা নামবো যখন আমাদের কনফিডেন্সটা অনেক হাই থাকবে। এবার আমরা চ্যাম্পিয়ন হব, ভারতকে হারাবো, ফাইনালে উঠবো। শুধু সেমিফাইনালে না, ফাইনালে উঠুক এবং বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এবং ঈদের উপহার হিসেবে আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা উপহার দেয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, এবং সেই ম্যাচের কিছু পরিসংখ্যানিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির রোজ। দর্শক, মেহরাব ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আর সেই সাথে আমাদের আরো একজন সহকর্মী আছেন, একটু পরে হয়তোবা আপনার সাথে এবং আমাদের সাথে আলোচনায় যোগ দেবেন। তবে আমরা আপনার কাছে আলোচনায় যাওয়ার আগে যে কাজটা করব সেটি হচ্ছে, কালকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের আগে আমাদের আরেক সহকর্মী সাজিদ মুস্তাহিদ, যিনি কিনা এখন ইংল্যান্ডে আছেন, তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন। সেই প্রতিবেদনটা একটু দেখে তারপর আপনার কাছে আলোচনায় যাচ্ছি। শুরুতেই ক্রিকেট, ভারতের বিপক্ষে সেমিফাইনাল অন্য 5টা ম্যাচ মতোই দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে আত্মবিশ্বাস আছে, তবে এড়াতে চান চাপ। যদিও স্বপ্নিল ফাইনালে যেতে ভারতের বিপক্ষে নিংড়ে দিতে চান সামর্থ্যের সবটুকু। অন্যদিকে বাংলাদেশকে বিপজ্জনক দল মানলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ভারতকে এগিয়ে রাখবে বলে মন্তব্য বিরাট কোহলির। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সুমন সরকারের ক্যামেরায় ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 2015 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ভারত দ্বৈরথমান উত্তেজনার বারুদ এঠাস লড়াই। দুই দলের শেষ কয়েকটি ম্যাচের ফল সেই উত্তেজনাকে করেছে আকাশচুম্বী। এবারের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল হওয়ায় তা পাচ্ছে ভিন্ন মাত্রা। বাংলাদেশের জন্য আইসিসির ইভেন্টের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা এই প্রথম। গেল কদিন ধরেই দলের মধ্যে কাজ করছে আলাদা আত্মবিশ্বাস। সেটাকে পুঁজি করেই মাঠ চায় টাইগাররা। ছেলেরা খুব এক্সাইটেড, এই ধরনের একটা টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে। আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচই খেলার প্ল্যান করেছি এবং প্রত্যেকটা ম্যাচে আমরা জয়ের জন্যই খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ, এই ম্যাচের হাইপ অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা ভালো খেলা জেতার। বাট আমাদের প্রথম কাজটা হবে যে রিল্যাক্স থেকে ম্যাচটা খেলা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। কিন্তু একে তো বড় ম্যাচ, তার উপর প্রতিপক্ষ ভারত। এমন ম্যাচে সব পরিকল্পনার বাস্তবায়ন হতে হবে নির্ভুল। বলে দিলেন অধিনায়ক, এখন সতীর্থদের মাঠে তা উচ্চারণের অপেক্ষা। সাথে সমর্থকদেরও দিলেন বার্তা। যখন পর্যায়ে ছিলাম তখনও বলেছি যে কাজটা অনেক কঠিন হবে। আমি এতটুকুই বলবো যে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমরা খেলার চেষ্টা করব। আমি অবশ্যই বলবো ধৈর্য ধরতে, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে। আর আমরাও কালকের ম্যাচেও ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সেরাটা খেলার। এদিকে আসরের অন্যতম ফেভারিট হিসেবেই সেমিফাইনালে ভারত। এ নিয়ে আইসিসির টানা 5টি আসরের সেরা 4 টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে তাই পরিষ্কারভাবে ফেভারিট তারা, কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলেই হয়তো এর আগে সমীহ ঝরল সদা আগ্রাসী কোহলির কণ্ঠে। সরাসরি জয়ের হুঙ্কার না দিলেও বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্যটা ফাইনাল। no surprise anymore to anyone that they are doing really বাংলাদেশ বিপজ্জনক এক দল। দিনে দিনে তারা দল হিসেবে দারুণ উন্নতি করছে, সেটা অবশ্যই কৃতিত্ব পাওয়ার মতো। তাই তো তাদের কোনোভাবেই আমরা হালকাভাবে নিতে পারি না। কিন্তু আমরা নিজেদের সম্পর্কে জানি, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের, যা অবশ্যই কাজে দেবে আমাদের। takes any opposition for granted. এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। 7 ব্যাটসম্যান আর 4 পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। ভারতও ধরে রাখতে পারে উইনিং কম্বিনেশন।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচ ঘিরে আবেগের বিচ্ছুরণ থাকবে ঢাকা থেকে বার্মিংহাম পর্যন্ত। কোহলিরা দল হিসেবে হতে পারে শক্তিশালী, তবে নিজের দিন টাইগাররা তো অপ্রতিরোধ্য। স্বপ্নের ফাইনালে যেতে প্রার্থনা ঠিক তেমনই একটি দিনের। এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। দর্শক, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর পাঠানো প্রতিবেদনটি। এবার চলে যাব আলোচনায় সরাসরি মেহরাব হোসেন অপি ভাইয়ের কাছে। অপি ভাই, আমরা আসলে যদি বিশ্লেষণে যেতে চাই, বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে হয়তো এই গত কয়েকদিন ধরে সবাই আলোচনা করেছেন, সবাই জেনে গেলেন বিষয় কি হতে পারে। বাট আজকে অধিনায়ক মাশরাফি কথা বলেছেন, পক্ষান্তরে বিরাট কোহলিও কথা বলেছেন। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে বাংলাদেশ কিন্তু চাপটাকে ঠেলে দিয়েছে ভারতের কোর্টে, এবং ভারতীয়রা নিজেদের মতো করে ব্যাখ্যা দিলে যে তারা বিপজ্জনক দল বাংলাদেশ, তারা তাদের মতো করে খেলবে? আপনার কাছে ব্যাখ্যাটা কিরকম আছে? অফকোর্স বাংলাদেশ বিপজ্জনক হতে পারে ভারতীয় দলের জন্য। এটা কিন্তু ভারতের দলীয় ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু স্বীকার করেছেন যে তাদের নিজেদের দিনে তারা জ্বলে উঠতে পারে। আর লাস্ট ম্যাচ আমি বলবো যে অসাধারণ আমরা একটা জয় পেয়েছি, এবং এই জয়ের মাধ্যমে কিন্তু আমরা সেমিফাইনালে উপনীত। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ দলে যারা আছেন বর্তমানে, যে 11 জন খেলেছেন, তারা সবাই কনফিডেন্ট। এটা কিন্তু আমাদের জন্য বাড়তি কোনো প্রেশার বয়ে আনবে আমার কাছে মনে হয় না সেমিফাইনাল। এটা অন্য 5টা ম্যাচের মতো কিন্তু সেম ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যেটা। আর এই ম্যাচকে ঘিরে আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশের দলের জন্য একটা সামনে বিরাট একটা সুযোগ, এবং এই সুযোগ বাংলাদেশ দলে যারা খেলবেন তারা সবাই দুহাত একেবারে মেলে ধরবেন, আমি সেটাই চাইবো অবশ্যই। মানে একটা কথা স্পষ্ট যে বাংলাদেশের এখানে আসলে হারানোর কিছু নেই, আমাদের হারানো এখানে কোনো কিছু নেই, বরঞ্চ প্রেশার কিন্তু ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু অবশ্যই চাইবেন যে মানে চ্যাম্পিয়নশিপটা তাদের কাছেই থাকুক। তো সেদিক থেকে কিন্তু একটা বাড়তিকার প্রেশার। আর আমাদের কিন্তু চাওয়া ছিল যে এই টুর্নামেন্ট যখন আমরা শুরু করলাম তখন কিন্তু আমাদের চাওয়া ছিল যে এখান থেকে একটা উইন আমরা সাকসেসফুল আমাদের এই টুর। ছোট্ট করে মেহরাব ভাই আরো একটা জিনিস জানতে চাইবো, কালকে কিন্তু ম্যাচের আগে বাংলাদেশ কালো ব্যান্ড পরে মাঠে নামবে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে। এই বিষয়টাও আসলে বিশ্বের কাছে একটা আলাদাভাবে উপস্থাপিত হয় বাংলাদেশ। এটা কতটুকু আপনি অন্যভাবে দেখছেন, বা আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? খুবই মর্মান্তিক একটা ঘটনা। প্রথমেই আমি সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন, তাদের আত্মার কামনা করছি। এটা খুবই বাংলাদেশের জন্য মানে আমাদের দুর্ভাগ্যজনক, এবং আমার কাছে মনে হয় যে এরকম পাহাড়ের পদদেশে বসবাস করাটা ইটস ভেরি ডেঞ্জারাস। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে কাউন্সিলিং এর মাধ্যমে যদি আর একটু সচেতন করা যায় জনগণকে, আমার মনে হয় যে তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এরকম আর ইনসিডেন্ট ঘটবে আমরা হয়তো এটা দেখতে পাবো না। ভেরি স্যাড। আপনার কথাগুলো সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য পর্যায়ে যাবে, প্রশাসন হয়তো সেই ব্যাপারে দৃষ্টি রাখবে। আমরা ম্যাচের আঙ্গিকে চলে যাই। আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির রোজ আছেন, আগামীকালকে সম্ভব একাদশটা কি হতে পারে সেই বিষয়টা একটু তার কাছ থেকে জেনে আসি। হুমায়ুন কবির রোজ, আপনাকে স্বাগতম। কালকের ম্যাচে আমরা যে সম্ভাব্য একাদশটা যেটা আমরা পরিকল্পনা করছি বা আমরা যেটা সম্ভাব্য হিসেবে দেখছি, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ রিচার্ড। আপনি যেমনটি বলছিলেন আসলে সম্ভাব্য একাদশ, আমি যদি এভাবে আপনাকে শুরু করে বলি, মেলবোর্ন থেকে আসলে ঢাকা থেকে ব্যাঙ্গালোর, এই যে 3টা ম্যাচ হয়েছে বাংলাদেশের ভারত এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হয়েছে, সেখান থেকে আসলে বিভিন্ন ঘটনার কারণে আজকে যে সেমিফাইনাল ম্যাচটি আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল, এই ম্যাচে কিন্তু আলাদা একটা উত্তেজনা কাজ করছে। আর একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে ঢাকা এবং বেঙ্গালুরু যে ম্যাচটা কিন্তু হয়েছিল সেটা ছিল T20 ফরম্যাটের। আর আপনি যেটা জানেন যে মেলবোর্নে যে ম্যাচটি হয়েছিল বিশ্বকাপের ম্যাচ, 50 ওভারের ম্যাচ, এবং ওই ম্যাচে যে দলটা খেলেছে বাংলাদেশের, সেই দলটি একরকম থাকছে, খুব একটা পরিবর্তন নাই। পাশাপাশি ইন্ডিয়ারও ওই রকম একটি দলই থাকছে। আরেকটা বিষয় যদি জানিয়ে দিই যে আসলে কালকে বাংলাদেশের একাদশে কারা থাকছেন, সেই বিষয়টা যদি আপনাকে বলি, সেটা হলো অনেকটা নিশ্চিত। আসলে গত ম্যাচে বাংলাদেশ যে উইনিং কম্বিনেশনটা ছিল সেই কম্বিনেশনটা টিম ম্যানেজমেন্ট ধরে রাখবে বলে আমরা জানতে পেরেছি। যদি আপনাকে বলি আসলে বাংলাদেশের একাদশটা কেমন হবে, সেক্ষেত্রে আসলে বরাবরের মতো আসলে তামিমের সাথে আসলে সৌম্য ওপেন করবেন, তারপরে আসলে সাব্বির, আপনারা দেখতে পাচ্ছেন সাব্বির আছেন, তারপরে মুশফিক আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক সৈকত। এই 7 জন আসলে মূলত ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের আগে যে ম্যাচটা আমরা দেখেছি তখন কিন্তু আসলে 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলানো হয়েছে, কিন্তু সেই সূত্রে টিম ম্যানেজমেন্ট সরে এসে কিন্তু 7 জন ব্যাটসম্যানকে রাখছে, এবং 4 জন পেসারকে আসলে স্পিড স্টার তাসকিন আহমেদ, মাশরাফি, রুবেল এবং মুস্তাফিজ, এই 4 জন পেসারই থাকছেন। এই 4 জন পেসারকে নিয়ে ভারতের বিপক্ষে নামাটাকে কি হিসেবে দেখছেন আসলে আপনি? অফকোর্স আমার কাছে মনে হয় না যে এত সুন্দর একটা জয় পাওয়ার পরে আমরা সেমিফাইনালে এসে ভারতের সাথে আমার টিম কম্বিনেশনটা ভাঙা খুব জরুরি, বা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না। সেম একাদশই থাকা উচিত। আর বলে রাখা ভালো যে ভারতীয় দলের এগেনস্টে আমার কাছে মনে হয় যে এই একাদশ
থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আসলে আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে চেঞ্জ করার দরকার আছে। বিকজ আমরা যদি চেঞ্জ করি, কাকে চেঞ্জ করবো? হয়তো একটা পেস বোলার খুবই একটা ব্যাটসম্যান আনতে পারি, না একটা স্পিনার আনতে পারি, কিন্তু স্পিন আমার কাছে মনে হয় না যে কাজে দিবে। বিকজ ভারতীয় দলের ব্যাটসম্যানরা কিন্তু স্পিনে আরো বেশি শক্তিশালী। একটা ব্যাটসম্যান যদি এখানে বাড়ায়, যদি পেস বোলার কম নিয়ে, আমার কাছে মনে হয় সেটা ভুল সিদ্ধান্ত হবে। কন্ডিশনই সেটা ডিমান্ড করে। কন্ডিশন অবশ্যই ডিমান্ড করে, কিন্তু তারপরেও কিন্তু ইংলিশ কন্ডিশন কিন্তু সবসময় কিন্তু পেস বোলারদের সহায়ক থাকে। আচ্ছা, আমরা হুমায়ুন কবির রোজের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে কি, এটা তো গেল ভারতের বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ভারত একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখতে পারেন? হ্যাঁ, যতটুকু আমরা জানতে পেরেছি, আসলে বিভিন্ন গণমাধ্যম বলেন বা বিভিন্ন আমাদের সূত্র, আমাদের সহকর্মী সেখানে আছেন, তার সাথে আমরা কথা বলেছি বা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, আসলে ভারত তাদের উইনিং কম্বিনেশনটা ধরে রাখবে। তবে ভারতের একটা জিনিস কিন্তু খুব ভালো, আপনি নিশ্চয়ই অপি ভাই জানেন, আসলে উপমহাদেশের থেকে একমাত্র ভারতের দল যেটা হচ্ছে একসময় পাকিস্তান পেস অ্যাটাক সবসময় আলোচনায় থাকতো, কিন্তু সেই পাকিস্তানের থেকেও কিন্তু এবার শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন বা পাকিস্তান বলেন, তার এই তিনটা দেশের থেকে তুলনায় কিন্তু ভারতের পেস অ্যাটাকটা বেশ সমৃদ্ধ। বিশেষ করে পেস অ্যাটাকে আপনারা জানেন, আসলে ভুবনেশ্বর কুমার থাকবে, পাশাপাশি বুমরা থাকবেন এবং হার্দিক পান্ডিয়া থাকবেন। একটা চেঞ্জ হলেও হতে পারে, এটা হলে শেষ সময় উইকেটটা দেখে আসলে উমেশ যাদবকে খেলানো হতে পারে, কারণ আপনি জানেন আসলে তার বলে বেশ গতি আছে এবং সুইং নিতে পারেন, এবং বাংলাদেশের বিপক্ষে আসলে 3টি উইকেট নিয়েছিলেন প্রস্তুতি ম্যাচে। আসলে ভারতের এই পেস অ্যাটাকটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি উইনিং কম ধরে রাখার চেষ্টা করবে তারা। আমার মনে হয় না যে ভারতীয় দল উইনিং কম্বিনেশন এই মুহূর্তে চেঞ্জ করবে। আর যেটা পেস বোলিং, ভারতীয় দলে কিন্তু আমরা কিন্তু অনেক দিন পর যে যারা কিনা আপনার 140 মাইল বল করতে পারে কিলোমিটার/আওয়ার, এরকম বোলার কিন্তু তাদের দলে কিন্তু দুজন আছে, বুমরা এবং পান্ডিয়া। আমরা কিন্তু লাস্ট ম্যাচেও দেখেছি তারা দুজন অসাধারণ বল করেছে, এবং ওপেনিং বোলিংয়ে ক্যাপ্টেন কিন্তু বল তুলে দেন ভুবনেশ্বরের হাতে। ভুবনেশ্বর ইজ ভেরি মাচ, আমি বলবো যে ইংলিশ কন্ডিশনে আমার কাছে মনে হয় যে খুবই কার্যকরী, এই কারণে যে তার কিন্তু বোথ ওয়ে তিনি সুইং করাতে পারেন, তো সেটাও খুব এফেক্টিভ আমার কাছে মনে হয় ইংলিশ কন্ডিশনে। আর পান্ডিয়া অসাধারণ, আমি বলবো যে একজন অলরাউন্ডার তারা পেয়েছেন। 7 নম্বরে একজন ব্যাটসম্যান দরকার ছিল, সেরকম একজন ব্যাটসম্যানও পেয়েছেন, একজন অলরাউন্ডার, প্রকৃত অলরাউন্ডার যাকে বলে। আমার কাছে মনে হয় যে সঠিক একদম রাইট টাইমে একটা তারা ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছেন। আচ্ছা, অপি ভাই, আমরা হুমায়ুন কবির রোজের কাছ থেকে, আমাদের সহকর্মী, তার কাছ থেকে আমরা সম্ভাব্য একাদশ সম্পর্কে জানলাম। এবার আপনার কাছে আমি জানতে চাইবো, তবে আপনার মতন করে কিছু আসলে প্রত্যাশাও কিন্তু বাংলাদেশের ভক্তদের মাঝখানেও জমা হয়েছে, আমাদের সাবেক ক্রিকেটারদের মাঝখানেও জমা হয়েছে, এমনকি বর্তমান সময়ে খেলে যাচ্ছেন যে তারকা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে কিংবা ন্যাশনাল ক্রিকেট দল, তাদের মাঝখানেও প্রত্যাশা জমা হয়েছে। আমরা সেই ব্যাপারে কিছু খবর কিংবা প্রতিবেদন, রিপোর্ট, এগুলো একটু দেখে আসি। বড় মঞ্চ, বড় প্রতিপক্ষ, তবে আর একটি ম্যাচ জিতলেই সম্ভাবনার বিশাল দরজাটি খুলে যাবে। প্রথমবারের মতো বিশ্ব আসরের ফাইনালে উঠতে ভারতের মতো শক্তিশালী দলকেও হারানোর ক্ষমতা রাখে টাইগাররা। সমর্থকদের মনে এই বিশ্বাসটা গাঢ়। তবে কোহলিদের হারাতে আক্ষরিক অর্থেই নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে হবে, এমনটাও মনে করেন তারা। 14 জুন বিকেল থেকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিতে ভাসল গোটা ঢাকা শহর। এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভারত সেমিফাইনালে এমন বৃষ্টি নিশ্চয়ই চাইবেন না কেউ। প্রকৃতির বন্ধুতা আর হাথুরু শিষ্যদের নিখুঁত লড়াই, সেমিতে এই দুই চাওয়া সমর্থকদের। তবে সব চাওয়ার শেষ মেলে এক সুতোয়, যেভাবেই হোক জয়ী দলটির নাম হওয়া চাই বাংলাদেশ। ম্যাচটা নিয়ে আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছে, আমরা তো জিতবো আশা করি ইনশাআল্লাহ। গত এশিয়া কাপের ফাইনালে আমরা হারলাম সাথে, তারপর কোয়ার্টার ফাইনালে যে আমরা হারলাম, যদি আমরা বাজে আম্পায়ারিং এর শিকার না হই তাহলে হয়তো বা ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই ভারতকে নিয়ে না ভেবে আমরা নিজেদেরকে নিয়ে ভাবলে আমরা বেশি ভালো করতে পারবো। 2015 ওয়ার্ল্ড কাপে ভারতের কাছে আমরা হেরেছিলাম, সেটা অত্যন্ত দুঃখজনক ছিল। তো আমরা চাই যে বাংলাদেশ দল এমন কিছু করে দেখাক, সেই দুঃখটা আমরা ভুলে যেতে পারি। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন উতরে যেতে হবে স্নায়ুচাপের পরীক্ষাতেও। নির্মল অভিভাবকের মতো মনে করিয়ে দেন ভক্তরা, কোহলি ধোনিদের শক্তিশালী দলের বিপক্ষে জিততে নিখুঁত এক ম্যাচ খেলতে হবে। মানুষগুলোর এই সহজ প্রার্থনাই মাশরাফিদের ডাগআউটে প্রাণশক্তির মতো। যে যার দায়িত্বটা যদি ফ্রিলি পালন করতে পারে, তাহলে বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো কাউকে খুব সহজে হারাতে পারবে। 26 সৌম্য, যারা এতদিন ভালো রান পাচ্ছিল না, আমার মনে হয় তারা যদি আরেকটু ভালো করে, তারা যদি তাদের পারফরমেন্স যদি আরেকটু ভালো করে, তাহলে হয়তো আমাদের একটা গ্রেট সম্ভাবনা। আমাদের জেতার 80% সম্ভাবনা আমি যেটা মনে করি। বর্তমান দলটা আমাদের যে খেলাটা খেলতেছে, এই হিসাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটাই আশা করতেছি। খুবই এক্সপেক্ট করতেছি আমাদের টাইগাররা আমাদের জন্য একটা খুব বড় একটা
বিজয়ী ছিনিয়ে আনবে। ট্রফিটা যাতে আমরা নিয়ে আসতে পারি ঘরে, এটাই আমাদের চাওয়া বাংলাদেশ টিমের কাছে। আড্ডা, গল্প কিংবা নিছক কথায় কথায়ও দেশের মানুষের আলোচনার প্রধান বিষয়বস্তু বার্মিংহামের ক্রিকেট মহারণ। হবেই বা না কেন, এ ম্যাচ জিতলেই যে আকাশ ছোঁয়ার সিঁড়ি পেয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব আসরের ফাইনালের অদেখা টিকিটটা যেন এক ভালোবাসার চিটকুট। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ছুঁয়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও। ম্যাচে নির্ভার থেকে সেরাটা খেলতে পারলে কোহলিদের বিপক্ষে জয় অসম্ভব কিছুই নয় বলে মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। চাপ না নিয়ে টাইগারদের খেলাটা উপভোগ করারই পরামর্শ দিলেন তারা। বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে গেছে, তারা চেষ্টা করবে যে আরেক ধাপ যাওয়া যায় কিনা। বাংলাদেশের বর্তমানে প্লেয়াররা ফর্মে আছে, তারা চেষ্টা করবে এই ধারাবাহিকতাটা মেনটেন করতে, এবং এই যে মোমেন্টাম যেটা আমরা বলে থাকি, এই মোমেন্টামটা তারা বজায় রাখার চেষ্টা করবে। খেলায় খুব বেশি প্রেশার যদি না নেয়, সিনিয়র প্লেয়ার্সরা যদি তাদের মতো করে খেলে, বোলার্সরা যদি তাদের এফেক্টিভনেস বাড়ায়, আমি মনে করি যে যদি ইন্ডিয়াকে হারায় মোটেও অবাক হওয়ার কিছু না। আমরা যেভাবে পারফর্ম করেছি লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে, ঠিক ওই ধরনের আরেকটা বেটার একটা পারফরমেন্স আশা করছি সবার কাছে। এবং ইন্ডিয়ার সাথে আসলে ভালো ক্রিকেট খেললে আমাদের প্লেয়ারদের জন্য আমি মনে করি যে মাইলেজ অনেক বেশি। তো এই কারণে আমি আশা করব যে প্রত্যেকটা ক্রিকেটার যেন তাদের বেস্টটা দেয়। বৃহস্পতিবার এজবাস্টনে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারত সেমিফাইনাল। এবারের আইসিসি ট্রফি জুড়েই ছিল বৃষ্টির বাগড়া। তবে বাংলাদেশ ভারত ম্যাচে যদি বৃষ্টি হানা দেয়, সেক্ষেত্রে গ্রুপ পর্বে পয়েন্ট ব্যবধানে ভারত এগিয়ে থাকায় কপাল পূর্বে টাইগারদের। দর্শক, কেমন হতে পারে কালকের এজবাস্টনের উইকেট কিংবা বৃষ্টির সম্ভাবনায় কতটুকু, তা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ ভারত সেমিফাইনালের মঞ্চ এজবাস্টন। পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশে মাঠে খেললেও মূল পর্বের ম্যাচে প্রথমবারের মতো এখানে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এখানে শুরু করেছিল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টি একটি আলোচনার বিষয়। বেশ কিছু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল বৃষ্টি। দর্শক সমর্থকদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ ভারত ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। তবে বার্মিংহামের আবহাওয়ার পূর্বাভাস বলছে বাংলাদেশ ভারত ম্যাচে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা নেই, যদিও আকাশে মেঘ থাকতে পারে। এখানে যে 4টি ম্যাচ হয়েছে, এর মধ্যে শুধু প্রথম ম্যাচটিতে কোনো ফল আসেনি, বাকি 3টি ম্যাচে কিন্তু ফল এসেছে। আর এই মাঠে প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর 277। সেক্ষেত্রে বলা যেতেই পারে বাংলাদেশ ভারত হাই স্কোরিং ম্যাচ হতে পারে। ম্যাচে যে উইকেটটি ব্যবহার করা হবে সেটি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে কখনো ব্যবহার করা হয়নি। সেক্ষেত্রে উইকেটটি কেমন হয় তা নিয়ে দু দলের মধ্যে কিছুটা চিন্তা থাকতে পারে। তবে এখানে যে বোলাররা অনেক আধিপত্য বিস্তার করে থাকে, সেটার একটি পরিসংখ্যান আছে যে 4টি ম্যাচ হয়েছে, তার মধ্যে 26টি উইকেট নিয়েছে পেসাররা, বাকি 8টি উইকেট নিয়েছিল স্পিনাররা। এখানে বাংলাদেশ এর আগে 2টি ম্যাচ খেলেছে, দুটিতেই হেরেছে। 2004 সালে খেলেছিল একটি এবং 2010 সালে। তবে ভারতের সবচেয়ে সুখ স্মৃতি যেটা গত আসরে ফাইনাল তারা এ মাঠেই খেলে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আজকের আলোচনায় অপি ভাইয়ের কাছে। অপি ভাই, আমাদের সহকর্মী কিন্তু জানিয়েছেন যে উইকেটটা আসলে কেমন হতে পারে এবং আবহাওয়াটা কিরকম হতে পারে। বৃষ্টির সম্ভাবনা যেহেতু একেবারে যে আছে সেটা কিন্তু বলা যাবে না, না বললেই চলে যে নেই একেবারে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধরনের উইকেটে, অপরিচিত একটি উইকেট, নতুন উইকেট, এখানে আসলে এজবাস্টনের উইকেট আমরা জানি অনেক হাই স্কোরিং, আপনার কাছে কি মনে হয় কালকের ম্যাচটা কিরকম হবে স্কোরিং এর দিক থেকে? আমি শতভাগ নিশ্চিত যে উইকেট ব্যাটসম্যানদের ফেভারই থাকবে। এই কারণেই বলছি, বিকজ আইসিসির যতগুলোই টুর্নামেন্ট হোক না কেন, এখানে কিন্তু বিরাট বড় কিন্তু একটা পরিচিতি বলেন, আপনার বাণিজ্যিকরণের কিন্তু একটা জায়গা আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এদিক থেকে ব্যাটসম্যানদের ফেভারে থাকবে, বিকজ রানটা যাতে বড় হয় এবং খেলাটা যাতে সকল ক্রিকেট অনুরাগীরা উপভোগ করে। এই কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে উইকেটটা ভালো থাকবে। আর ওয়েদার কন্ডিশন আমার কাছে মনে হয় যে ইংলিশ ওয়েদার ইউ নেভার নো, মানে কখন বৃষ্টি আসবে না আসবে এটা বলা যায় না। কিন্তু তারপরেও যেহেতু ওয়েদার ফোরকাস্টে আছে যে মানে আপনার ডার্ক থাকবে এবং ক্লাউডি ওয়েদার থাকবে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বল সুইং ইনিশিয়ালি করার চান্সটা খুব বেশি। বিকজ ইংলিশ কন্ডিশনে আপনি যদি দেখেন, যদি সানি ডে থাকে, ভেরি রেয়ার কেস যে আপনার ইনিশিয়ালি বল মুভমেন্ট মানে করে, এবং এই টুর্নামেন্টে কিন্তু তাই দেখেছি। তো সেক্ষেত্রে যখনই এরকম ক্লাউডি ওয়েদার হয়ে যায়, তখন কিন্তু বল স্টার্ট টু সুইং। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশি ব্যাটসম্যান হোক বা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের হোক, যদি এরকম ক্লাউডি ওয়েদার থাকে, পেস বোলাররা আমার কাছে মনে হয় যে প্রথম 10 ওভার
পেস বোলাররাই সেখানে দাপটের সাথে বল করে যাবে। বোলাররা দাপট দেখাবে না ব্যাটসম্যানরা দাপট দেখাবে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবো। আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির রোজ ইতিমধ্যে হয়তো প্রস্তুত হয়ে আছেন, তার কাছে কিছু পরিসংখ্যান রয়েছে। দু দলের আসলে ম্যাচের নিয়ন্ত্রক কারা হতে পারেন এরকম কিছু প্রভাবক প্লেয়ারের তালিকা বোধহয় আপনার কাছে আছে, রোজ যদি একটু বিস্তারিত। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই জানেন আসলে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ফর্মে আছেন, কিন্তু তারপরেও কিন্তু কিছু বিষয় থেকে যায় প্রতিপক্ষ হিসেবে। ধরেন জিম্বাবুয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিছু কিছু খেলোয়াড় থাকে, এদের বিপক্ষেই কিন্তু কিছু মার্কেবল খেলোয়াড় থাকে, এর বিপক্ষে ভালো খেলে। যেমনটা আমি আমার হাতে আছে এই মুহূর্তে, আসলে মুশফিক কিন্তু আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কারণ দল আছে এর মধ্যে মুশফিক হলো সবচেয়ে সফল ব্যাটসম্যান। আপনি জানেন মুশফিক এই পর্যন্ত ভারতের বিপক্ষে কিন্তু 18টি ম্যাচ খেলেছে এবং এই দলের মধ্যে বাংলাদেশের এই দলের মধ্যে একমাত্র মুশফিকেরই সেঞ্চুরি আছে। এছাড়াও কিন্তু আসলে মুশফিক গত 3টি ম্যাচের মধ্যে কিন্তু 79 রানে কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, বিশেষ করে প্রথম ম্যাচে। সেই ক্ষেত্রে আসলে ব্যাটিংয়ে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে থাকলেও আসলে মুশফিকও আসলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তারপরে যার কথা বলবো না বললেই নয়, আপনি জানেন আসলে দুর্বোধ্য কাটার, যার বল খেলতে খুব সমস্যা হয়, কাটার যে যার বিশেষত্বে আসলে গত বছর আমরা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলাম, তিনি কিন্তু সবচেয়ে সফল বোলার বাংলাদেশের ভারতের বিপক্ষে। এই পর্যন্ত কিন্তু মুস্তাফিজ তাদের বিপক্ষে মাত্র আপনার 9টি ম্যাচ খেলে আপনার উইকেট নিয়েছেন 13টি। 3টি ম্যাচ খেলে আসলে ওই যেটা বলতেই হচ্ছে, কারণ আপনার গত বছর আসলে ভারতের বিপক্ষে বায়োলেটারাল সিরিজে কিন্তু 13টি উইকেট নিয়েছিলেন এবং প্রথম বোলার হিসেবে আসলে প্রথম ম্যাচে 5 উইকেট, পরের ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন। এখন আরেকটা বিষয় না বললে নয়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতে কিন্তু আসলে তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। হয়তো মুস্তাফিজকে সেভাবে রিড করেছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা, তারপরে মুস্তাফিজ বলে একটা কথা, আসলে তার জাদুর জন্য হয়তো কালকের দিনটাই তুলে রেখেছেন ক্রিকেট বিধাতা। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা পাশাপাশি ভারতের ব্যাটসম্যানরাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ। আপনি জানেন মেলবোর্নে আমরা যেটা দেখেছি, রোহিত শর্মা কিন্তু 137 রানের ইনিংস খেলে পুরো ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে বের করে নিয়েছিলেন। সেই রোহিত শর্মাই কিন্তু বাংলাদেশের আসলে মাথা ব্যথার কারণ হতে পারেন। রোহিত শর্মা আসলে এই ভারত দলের মধ্যে সবচেয়ে সফল বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যান, এই বোলারদের বিপক্ষে। আরেকটা বিষয় না বললে নয়, অশ্বিনকে কিন্তু খুব সাবধানে খেলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। 6 ম্যাচে তিনি আসলে 8 উইকেট নিয়েছেন, কিন্তু 8 উইকেটের থেকে বড় কথা হচ্ছে অশ্বিনের বলে আসলে রান নেওয়াটা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। তো এই ছিল আমার কাছে পরিসংখ্যান। আমি অপি ভাইয়ের কাছে যাব, আসলে অশ্বিন আর রোহিত শর্মার ব্যাপারটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? নো ডাউট রোহিত শর্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। আমরা পূর্বেই কিন্তু তাকে দেখেছি যে বিশ্বকাপের মতো আসরে কিন্তু তিনি বাংলাদেশের এগেনস্ট 137 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তো শুধু রোহিত শর্মাই না, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ভারতীয় যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে, যে কেউ বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে পারে। তো তারপরেও শুধু রোহিত শর্মা, আমি যদি ধাওয়ানের কথা বলি, ধাওয়ান কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। তো বাংলাদেশি বোলারদের অবশ্যই আমার কাছে মনে হয় যে এদের এগেনস্টে বল করতে হলে লাইন অ্যান্ড লেন্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে যদি আমরা যদি অ্যাটলিস্ট কন্টেইন করে যেতে পারি রানটা, আমার কাছে মনে হয় যে সেটাই উত্তম দিক হবে অ্যাটাকে না গিয়ে। আর মুস্তাফিজের কথা বলছিলেন যে মুস্তাফিজ অবশ্যই যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এবং ইতিপূর্বে কিন্তু আমাদের দেশের মাটিতে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ভারতীয় দলের এগেনস্টে। আর আমার কাছে যেটা মনে হয় যে মুস্তাফিজকে এখন সবাই রিড করে খেলে এবং খেলছে। যদি কিনা আমরা এই টুর্নামেন্টেই দেখি মুস্তাফিজ কিন্তু সফল হননি কারণটাই যা প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু খুব ভালো করে মুস্তাফিজকে স্টাডি করে এবং সেভাবে কিন্তু তাদের গেম প্ল্যান অনুযায়ী কিন্তু খেলছে। আর মুস্তাফিজ কাটার অফকোর্স যে তার একটা বিরাট অস্ত্র, কিন্তু এই টুর্নামেন্টে কাটার হচ্ছে না বিকজ অফ উইকেটটা কিন্তু ড্রাই না মোটেও। আমাদের দেশের মাটিতে কিন্তু উইকেট ভেরি মাচ ড্রাই থাকে, এই কারণে কিন্তু বলটা কাট বেশি করে। আর ইংলিশ কন্ডিশন আমার কাছে মনে হয় না যে উইকেট ততটা ড্রাই যে খুব বল কাট করবে, বা স্পিনারদের কিন্তু আমরা দেখিনি যে বল খুব স্পিন করছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে একটু মুস্তাফিজের অফ ফর্ম আমি বলবো না, তিনি যে কোনো সময় ছন্দে ফিরে আসতে পারেন। আমি এটাই আশা করবো যে তিনি ছন্দে ফিরে আসুক এবং ভারতীয় ম্যাচের এগেইনস্টেই আসুক। তখন অবশ্যই মেহরাব ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে এমসিকিউ এর মতন যদি উত্তরটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কালকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আপনার বাজি কার পক্ষে? অফকোর্স আমি বাংলাদেশের পক্ষে, বিকজ ইতিপূর্বে আমরা ভারতকে হারিয়েছি এবং আমাদের রেকর্ড যথেষ্ট ভালো লাস্ট 3 বছরে। তো আমার কাছে মনে হয় সম্ভাবনা বাংলাদেশেরই বেশি। অনেক ধন্যবাদ এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য মেহরাব হোসেন আফি ভাই। ভবিষ্যতে অথবা আপনাকে আমরা আরো বেশি পাবো। আর সেই সাথে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির রোজকে আমাদের সাথে যোগদান করার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটের এক বাড়তি উন্মাদনা। অন্তত গেল 2 বছরে সেটাই বিশ্বজুড়ে প্রতীয়মান। এজবাস্টনে বার্মিংহামে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল শুধু ভারত বাংলাদেশের দলগত লড়াইতেই নয়, ব্যক্তিগত দ্বৈরথেও ছড়াচ্ছে উত্তেজনার পরশ। কারা কারা হবেন এই ম্যাচের নিয়ন্ত্রক কিংবা প্রভাবক, এক ঝলকে চলুন দেখে আসি এবারের প্রতিবেদনটি। ভারত বাংলাদেশ ম্যাচ। সাম্প্রতিক সময়ে এই ম্যাচের কথা ভাবলেই সবার আগে চলে আসে সেই মেলবোর্নের কথা। এরপর ঢাকা আর বেঙ্গালুরু ঘুরে সেই ম্যাচের উত্তাপ ছড়িয়েছে ব্রিটিশ ভূমি এজবাস্টনের বার্মিংহামেও, যা সবুজ গালিচায় ব্যাটে বলে ঝড় তুলে তারকা হতে প্রস্তুত দ্বিতীয় সেমিফাইনালের 2 দল ভারত বাংলাদেশের ক্রিকেট যোদ্ধারাও। তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ভাবা হয় যাকে। ব্যাট হাতে তার একটি ভালো শুরুই পার্থক্য গড়ে দিতে পারে যে কোনো সময়। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 17টি ওয়ানডে খেলে 504 রান করেছেন এই ওপেনার, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস 70 রানের। আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা এই স্টাইলিশ ব্যাটসম্যান 3 ম্যাচে এরই মধ্যে সংগ্রহ করেছেন 223 রান, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে 128 রানের বিধ্বংসী ইনিংস সহ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন 95 রানের মারকুটে ইনিংসও। বাংলাদেশের তলোয়ার তামিম হলে ভারতের ঢাল হবেন তাদের ওপেনার শিখর ধাওয়ান। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারে 5টি ওয়ানডে খেলে 216 রান করেছেন তিনি, যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি 75 রানের। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো রীতিমতো উঠছেন ধাওয়ান। 3 ম্যাচে 271 রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 90.33 সংখ্যার ঈর্ষণীয় গড়টাও শোভাপাত্র সেরা ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কের মালিক ভাবা হয় যাকে, সেই বিরাট কোহলি সবসময় থাকবেন সম্ভাব্য ম্যাচ নিয়ন্ত্রকের তালিকায়। সেটাই স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে 2টি সেঞ্চুরি সহ 558 রান করেছেন তিনি, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি 136 রানের। গড়টাও চোখে পড়ার মতো 69.75। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 ম্যাচে 2 ইনিংস খেলে এখন পর্যন্ত 157 রান ঝুলিতে পুরেছেন তিনি। সেমিফাইনালের মঞ্চ, সবাই তো তারকা, কিন্তু কে হবেন তারকাদেরও তারকা, তামিম নাকি ধাওয়ান? হয়তো তাদের ছাপিয়ে সাকিব কিংবা কোহলি, যেই হন না কেন উত্তরটা তো দেবে এজবাস্টনের বার্মিংহাম। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। শুধু ঢাকাই নয়, ভারত বাংলাদেশ ম্যাচের উত্তাপে কাঁপছে সারা দেশ। চায়ের কাপে ঝড়, কি করবে টাইগাররা? ভক্ত সমর্থকদের একটাই প্রত্যাশা, ভারতকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠবে ম্যাচ বাহিনী। তবে ফলাফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত দলের পাশে থাকারও অঙ্গীকার তাদের কণ্ঠে। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো ছবিতে বিস্তারিত এবারের প্রতিবেদনে। প্রস্তুত এজবাস্টন, আর টিভি রিমোট হাতে 80,077 কিলোমিটার দূরে প্রস্তুত 16 কোটি বাংলাদেশি। প্রথমবারের মতো যে আইসিসির কোনো ইভেন্টের সেমিফাইনালে প্রিয় বাংলাদেশ। আর প্রতিপক্ষ ভারত বলেই আলাদা রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে সবার মাঝে, কারণ দেশটির সঙ্গে যে বাকি আছে অনেক হিসেব নিকেশ। তাই তো ভারত বধে স্বপ্নবাজ সবাই। বিশ্বকাপের বাজে আম্পায়ারিং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। ফেয়ার খেলা হয়, অবশ্যই বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। শুধু সেমিফাইনালে না, ফাইনালে উঠুক এবং বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। আমরা নিউজিল্যান্ডকে হারাই সেমিফাইনালে আসছি এবং ইনশাল্লাহ আমরা ভারতকে হারাই, বাংলাদেশ আমরা জয়ী হব। এর আগে আমরা জিতেছি ভারতের সাথে, আগামীকালকেও আমরা জিতবো। সারা বিশ্বকে দেখানোর মতো একটা মঞ্চ যে আমরাও পারি। বাংলাদেশ ফাইনালে যাবে, 16 কোটি মানুষের দোয়া বাংলাদেশের সঙ্গে আছে। এবার আমরা চ্যাম্পিয়ন হব, ভারতকে হারাবো, ফাইনালে উঠবো। ফাইনালে যে টিম আসুক না কেন, বাংলাদেশ 11 জনের টাইগার ফাইনালেও তাদেরকে বিট করবে। ক্রিকেটের উন্মাদনায় কাঁপছে সারা দেশ। যে উত্তাপের ঢেউ নিম্নচাপ ছাপিয়ে আছড়ে পড়ছে পদ্মায় মেঘনায়। প্রত্যেকটা দেশকেই আমরা হারিয়েছি, তো ভারতকে হারানো আমাদের কাছে কোনো ব্যাপারই না। বাংলাদেশের খেলার মান ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো এখন। সাকিব, মাহমুদুল্লাহ সবাই তো পারফরমেন্স ভালোই করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এবং ঈদের উপহার হিসেবে আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা উপহার দেয়। আমাদের চট্টগ্রামে তামিম ভাই আছে, তামিম ভাই ইনশাআল্লাহ সেঞ্চুরি দিয়ে আমাদেরকে জয়ের উপহার দিবে। হারিয়ে অথবা জিতি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল চিন্তা কখনো করি না, প্লাস এটা মাথার মধ্যে আসে না। বর্তমান সময়ে বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে। ইন্ডিয়া যতই ভালো খেলুক, আমরা আশা রাখতেই পারি যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারবো। আমরা অনেক আনন্দিত বাংলাদেশের খেলা নিয়ে এবং সেদিন আমার বিশ্বাস যে বাংলাদেশ জিতবেই। বাংলাদেশ ভারত লড়াইটা আবেগের সঙ্গে অর্থে, দাম্ভিকতার বিরুদ্ধে গর্জনে। তাই তো মাশরাফি বাহিনীর শুভকামনায় প্রার্থনারত কোটি হাত, হাজারো কণ্ঠের আকুতি। প্রিয় টাইগার, শুনতে কি পাও? মাহবুব রিমন, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে, ফেভারিট ইংল্যান্ডকে আটকে দিল আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকড়া। উন্নত স্টেনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টমার গ্যাস স্টোভ।
বাংলাদেশ ভারতের ম্যাচ সময়ের ব্যবধানে দর্শকদের মাঝে আলাদা উন্মাদনা সৃষ্টি করে উত্তেজনা এতটাই পর্যায়ে চলে গেছে যে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচের আকর্ষণের চেয়েও নাকি ছাপিয়ে গেছে বাংলাদেশ ভারতের ক্রিকেট দ্বৈরথ। একসময় 8-10টা ম্যাচ কিভাবে আর কি কারণে ক্রিকেট বিশ্বের রোমাঞ্চিত ম্যাচের রূপ নিয়েছে বাংলাদেশ ভারতের ম্যাচ তারই আদ্যপান্ত থাকছে এবারের প্রতিবেদনে। একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচটি উপভোগ করতে কতই না আয়োজন, কতই না স্বপ্ন আছে, স্বপ্নীল বাসনা। বাংলাদেশ ভারতের ম্যাচটি এখন ক্রিকেট দুনিয়ার প্রধান শিরোনাম, অথচ কয়েক বছর আগেও 8-10টা ম্যাচের মতো হতো বাংলাদেশ ভারতের ম্যাচ। কিন্তু নানা ঘটনার কারণে ক্রিকেট বিশ্বে সুপার ক্লাসিকো ভারত পাকিস্তানের দ্বৈরথ ছাপিয়ে মাশরাফি কোহলিদের ব্যাট বলের লড়াইয়ের উত্তেজনার রেণু ছড়াচ্ছে ভিন্ন মাত্রায়। একটু পেছনে ফিরে দেখা যাক উত্তেজনার সেই গল্পগুলো। 19 মার্চ 2015 অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চ। ব্যাটিংয়ে নামা ভারতের টুটেই চেপে ধরেছিল তাসকিন মাশরাফিরা, কিন্তু গলার কাটা হয়ে থাকা রোহিত শর্মা যখন ব্যক্তিগত 90 রানে এই শট খেলে রুবেলের বলে নিশ্চিত আউট হয়েছেন, আচমকায় আম্পায়ারের পক্ষপাতমূলক সিদ্ধান্ত। এখানেই শেষ না, ইয়াঙ্গুলের পর আম্পায়ার আলিন্দারের বিতর্কিত সিদ্ধান্তের আবারও দেখা মেলে। মাহমুদুল্লাহর ক্যাচ নেওয়ার দাবি শিখর ধাওয়ান করলেও সূক্ষ্ম দৃষ্টিতে দেখা যায় বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল ধাওয়ানের পা। মেলবোর্নে আম্পায়ারদের এমন বাজে সিদ্ধান্ত টাইগার সমর্থকরা তো বটেই, রাগে ক্ষোভে তৎকালীন আইসিসি সভাপতি মুস্তফা কামাল অন্যায়ের প্রতিবাদে পদত্যাগ করেন, যা ইতিহাসে জায়গা করে নেয় অন্যতম কলঙ্কিত ম্যাচ হিসেবে। এর এক বছর পর আবারও বাংলাদেশ ভারত, মঞ্চ টাইগারদের হোম অফ ক্রিকেট মিরপুর। টি20 ফরম্যাটে এশিয়া কাপের ফাইনাল। বৃষ্টির বাধায় 15 ওভারে 120 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। ইতিহাসে প্রথম এশিয়া কাপ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু বোলারদের দুর্বলতায় ধোনি কোহলিদের ব্যাটে সর্বনাশ হয় বাংলাদেশের। বুক চাপা কষ্ট নিয়ে এর 17 দিন পর বেঙ্গালুরুতে ওয়ার্ল্ড টি20 আসরে আবারও বাংলাদেশ ভারত ম্যাচ। মুস্তাফিজ আলামিনদের দারুণ বোলিং নৈপুণ্যে দৈত্যর মতো উচ্চ ভারতের ব্যাটিং লাইন আপকে 146 রানে বেঁধে ফেলে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের একেবারে কাছে গিয়েও 1 রানের জন্য স্বপ্নীল জয়টা চলে যায় দূর বহু দূরে। যে ম্যাচ হারার যন্ত্রণা এখনো নীরবে হয়তো বয়ে বেড়াচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে দেশের সমর্থকেরা। এছাড়াও মাঠের বাইরে দুই দেশের সমর্থকদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভারতের ম্যাচের উত্তেজনা রেণু পৌঁছেছে অন্য এক উচ্চতায়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আইসিসির ইভেন্ট মানেই যেন অন্য এক বাংলাদেশ। আর শুরুটা যার 1999 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে, এরপর 2007, 11 কিংবা 15 বাংলাদেশের কাছে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল সেবারের হট ফেভারিট ভারত ও ইংল্যান্ড। 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেই সেমিফাইনালে টাইগাররা। দর্শক, আইসিসির বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের সাফল্যের গল্প শুনবো মাহবুব লিমনের প্রতিবেদনে। 1977 সালে বিশ্ব ক্রিকেট সংস্থার সদস্যপদ লাভের পর 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইসিসির কোনো ইভেন্টে পদচারণা শুরু বাংলাদেশের। ওই টুর্নামেন্টে খেলা 4 ম্যাচে ফিজি আর মালয়েশিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছিল টাইগাররা। এর 7 বছর পর 1986 সালের 31 মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 1997 সালে কেনিয়ার বিপক্ষে 1 বলে অমূল্য সেই 1 রানের নাটকীয় জয়ে সুযোগ মেলে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের। তবে আসল চমকের বাকি ছিল সেখানে। 1999 বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তানের বিপক্ষে রূপকথাকে সত্যি করে আর স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ে 10ম দেশ হিসেবে 2000 সালে মর্যাদা টেস্ট স্ট্যাটাস অর্জন করে বাংলাদেশ। এরপর 2007 টি20 বিশ্বকাপে সেই সময়কার মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে এনেছিল হাবিবুল বাশারের দল, বিদায় করে দিয়েছিল প্রথম রাউন্ড থেকে। তবে সবকিছু ছাড়িয়ে গেছে 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়। সচিন, সৌরভ, যুবরাজের ভারতকে 5 উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছিল তামিম, মুশফিক, সাকিবরা। ওই জয় যে কোনো অঘটন ছিল না তা প্রমাণ হয় সুপার 8-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এরপর 2015 বিশ্বকাপের বৈরী কন্ডিশনে ইংলিশ পথের গল্পটা তো সবারই জানা। সেবার ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইয়ান গোল্ড আর আলিন্দারের লজ্জাহীন সিদ্ধান্ত আক্ষেপ বাড়িয়েছে কোটি টাইগার ভক্তের।
কিন্তু বরাবরই যে আপোষহীন মাশরাফি বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে পতপত করে উঠছে লাল সবুজের পতাকা। নিজেদের ক্রিকেট ইতিহাসে আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টের সেমিফাইনালে এখন হাতুড়ুর দল। সেখানে কি হবে তা বলে দেবে সময়। কিন্তু একটা ব্যাপারে স্পষ্ট, আর তা হলো এবার সময় এসেছে মাইটি মিনোস কিংবা অঘটন। বাংলাদেশের ক্ষেত্রে এসব শব্দকে জাদুঘরে তুলে রাখা। মাহবুব রিমন, সময় সংবাদ। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর, ফেভারিট ইংল্যান্ড নয়, কিছুটা অবাক করে দিয়ে ফাইনালে উঠল পাকিস্তান। সেমিফাইনালে ইংলিশদের জয়রথ থামিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো ফাইনালে উঠল পাকিস্তান। আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে 211 রান করে ইংলিশরা। জবাবে 2 উইকেটের বিনিময়ে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সরফরাজ আহমেদের দল। কার্ডিফে ব্যাটিং নেমে ভালো শুরুর আভাস দিয়ে দলীয় 34 আউট হন ওপেনার অ্যালেক্স হেলস। এরপর অবশ্য হাল ধরার চেষ্টা করেছেন জো রুট ও জনি বেয়ারস্টো, কিন্তু জো রুট ইনিংসের সর্বোচ্চ 46 ও বেয়ারস্টো 43 রানে আউটের পর আর কেউই প্রতিরোধ করতে পারেননি। বেন স্টোকস 34 ও অধিনায়ক এভিন মর্গানের 33 রানে চড়ে 211 রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস। হাসান আলী নেন 3 উইকেট। জবাব দিতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। গেল ম্যাচের মতো কোনো অঘটনের ইঙ্গিত না দিয়ে আজহার আলী 76 ও ফাকার জামানের 57 রানের ইনিংসের ওপর ভর করে 77 বল বাকি থাকতেই বিশাল জয় পায় পাকিস্তান। 18 জুন ভারত বাংলাদেশের ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালের মুখোমুখি হবে পাকিস্তান। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর, ফ্রান্সের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোতে পারল না ইংল্যান্ড। প্যারিসের স্টাদে দা ফ্রান্সের স্বাগতিকদের বিপক্ষে 3-2 গোলে হেরেছে থ্রি লায়নরা। এদিকে ঘরের মাঠেও হার হারাতে পারল না ক্যামেরুন। কলম্বিয়ার কাছে আফ্রিকান দলটি হেরে গেছে 4-0 গোলের বড় ব্যবধানে। ফ্রান্সের বিপক্ষে সবশেষ 5 ম্যাচের 4টিতেই খালি হাতে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই হারের বৃত্তেই আটকে রইল থ্রি লায়নরা, যে বৃত্তে হ্যারি কেইনের জোড়া গোলও পারেনি অতিথিদের পথ দেখাতে। শুরুটাই অবশ্য ইংলিশ কাব্যগাথা। দেশীয় সংস্কৃতির তালে জমাট উচ্ছ্বাসে বাঁধা ফরাসিদের উৎসব টেকে মাত্র 9 মিনিট। স্বাগতিক ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্কোরবোর্ডে নিজের দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ম্যাচের 23 মিনিটে মিডফিল্ডার থমাস লেমারের ফ্রি কিক দুর্দান্ত প্রচেষ্টায় সেভ করেন ইংলিশ গোলরক্ষক টম হেটন, কিন্তু কৃতিত্বটা ধরে রাখতে পারলেন কই। ফাঁকায় দাঁড়ানো উমতিতির শটটা আর আটকাতে পারলেন না তিনি। ফলাফল স্কোর লাইনে সমতা। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট 2 আগে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন আরেক ডিফেন্ডার জিব্রিল সিদিব। এবারও নায়ক হতে পারতেন ইংলিশ গোলরক্ষক। ডি বক্স থেকে নেয়া দেমবেলের শটটা ঠেকিয়ে দেন তিনি, কিন্তু ফিরতি শটে সেখান থেকে গোল করেন সিদিব। গোল পরিশোধে মিনিট 5 সময় নেয় ইংলিশরা। 48 মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন হ্যারি কেইন। 78 মিনিটে স্বাগতিক দর্শকদের চওড়া হাসির সুযোগ করে দেন দেমবেল। স্কোর লাইন তখন 3-2। ম্যাচটাও ফ্রান্সের হাতে, শেষ পর্যন্ত ছিলও তাদের হাতে। এদিকে ক্যামেরুনের বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচের 16তম মিনিটে স্কোর লাইন 1-0 করেন দলের সবচেয়ে বড় তারকা হামিস রদ্রিগেজ। 30 মিনিটের মাথায় লিড দ্বিগুণ করেন ডিফেন্ডার ইয়েরি মিনা। দ্বিতীয়ার্ধের 7 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল তুলে নেন ইয়েরি মিনা। আর ম্যাচের 85 মিনিটে আফ্রিকান দলটিকে একহালি গোলের লজ্জায় ডোবান কলম্বিয়ান মিডফিল্ডার ইসকুয়েরতো। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।